আমাকে কোনোভাবেই আন্দোলন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, প্রয়োজনে মানে পেট্রোল দিয়ে জ্বালায় নিজেকে শেষ করে দিব, কিন্তু আন্দোলন থেকে সরে দাঁড়াবো না। আমি সবাইকে ডাকতেছিলাম পিছন থেকে যে ভাই যায়েন না, দাঁড়ান, দেখি কি করে, মারবি তো মারো। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনটা শুরু হয় জুন মাস থেকেই, ঢাকার সাথেই শুরু হয়। আর খুব সম্ভবত আমি 8 জুন ঢাকায় ছিলাম। ঢাকা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আমি আন্দোলনে অংশগ্রহণ করি। তারপরে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে যাই এবং ওখানে গিয়ে আন্দোলন শুরু করি। এর আগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক দাঁড়িয়েছিল ভিন্ন ভিন্ন জায়গায়। তো আমরা সবাই একসাথে একটা প্ল্যাটফর্মে এসে আবার আন্দোলন শুরু করি। তারপর তো 30 জুন পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল। আলটিমেটাম শেষ হওয়ার পর আবার আমরা প্রথম 1 জুলাই থেকে আমরা আন্দোলন শুরু করি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তখন সংখ্যাটা খুব কম ছিল। দেখা যেত যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে 15-20 জন বা সর্বোচ্চ 25 জন এরকম হতো। তো শিক্ষার্থীরা আসলে আসতে চাইতো না, আমাদের বিশ্ববিদ্যালয়টা একদম ব্যাক সাইডে, এন্ড ছাত্রলীগের আধিপত্যটা অনেক বেশি ছিল। আর এখান থেকে যে আপনি বের হবেন, বের হওয়ারও কোনো সুযোগ ছিল না, কারণ জুবরা গ্রামের ভিতরে ভার্সিটি। জুবরা গ্রামটা হচ্ছে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। তো সেই জায়গা থেকে আসলে কেউ ভয়ে কথা বলতো না। আমাদের ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ইস্যু হলেই রাজু ভাস্কর্যে যেমন আন্দোলন সংগ্রাম হয়, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেকটাই বিরল। তো সেই জায়গা থেকে আমরা শুরু করি, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে সিনিয়ররা খুব কম যুক্ত হতো প্রথম দিকে, কারণ সিনিয়রদের একটা আলাদা থ্রেট ছিল। জুনিয়ররা যারা যেত ফার্স্ট ইয়ারে, অনেকেই মানে কোনো কিছু ধরেন এতটা ডিপে কখনো যায় নাই পলিটিক্সের, যার কারণে ভয় কম থাকতো। তো ঠিক একইভাবে আমরা প্রথম 3রা জুলাই আমরা 1 নাম্বার গেট অবরোধ করি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। রাঙামাটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যে হাইওয়ে যেটা, ওইটা আমরা অবরোধ করি। এবং সেদিন ওই প্রেক্ষাপটে দাঁড়ায় শিক্ষার্থীদেরকে আগ্রহ জাগানোর জন্য, যেন ভয় না পায়, অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি বলছিলাম যে মানে আমার কাছে অনেক থ্রেট আসতেছিল যখন আমরা আন্দোলন কন্টিনিউ করতেছি ছাত্রলীগের। আমি আমি যে হলে ছিলাম, তো ওই হলে আমাকে ছাত্রালয় নিয়ে গেছে একটা রুমের ভিতরে নিয়ে, মানে 6 ঘন্টা 7 ঘন্টা আটকে রাখছে, আমার ফোন চেক করছে আমি আসলে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা, কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসছি কিনা। কত তারিখে? এটা হচ্ছে 2 তারিখের দিকে, যখন আমরা আন্দোলন শেষ করে আমি হলে গেলাম, তখন নিয়ে গেছে ছাত্রলীগের। হ্যাঁ, ছাত্রলীগ। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলই ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। কোনো হলে আসলে মানে প্রশাসনিক ভাবে যেটা পরিচালিত হয় সেটা ছিল না, ছাত্রলীগ সবকিছু পরিচালনা করতো। মানে যারা হলে থাকতো তাদেরকে ছাত্রলীগ করেই থাকতে হতো। তো আমিও, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত গ্রাম থেকে যায় ছেলেরা, সবাই হলেই থাকে। 4 জন 5 জন একই হলে 3টা 2টা বেডের মধ্যে আমাদের থাকতে হতো। তো আমাকে ডেকে নিয়ে গেছে, 5-6 ঘন্টা আটকে রাখছে। সন্ধ্যা 5টায় নিয়ে গেছে, আমি ছুটতে পারছি 11টায়। তো ভাগ্য ভালো, মানে ওখান থেকে আমি বের হতে পারছি। তো বিভিন্ন ভাবে আমাকে সেই জিনিসগুলো ম্যানেজ করতে হয়েছে। মানে ধরেন ম্যানেজ বলতে, তারা যখন আমাকে বলতো যে আসলে তুমি তো দেশদ্রোহী কাজ করতেছো, সরকার বিরোধী কাজ করতেছো, তখন তো আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। তো আমি বললাম যে ভাই আপনাদেরও তো এটা, আপনিও এটার ভুক্তভোগী, কোটা কেন থাকবে। তো বিভিন্ন ভাবে আমি কথা বলে ম্যানেজ করতে হয়েছে, এবং আমাকে সরকার বিরোধী ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে যেগুলো ফ্যাসিবাদ বিরোধী ছিল। কিন্তু আমার ফোনে আসলে কোনো কিছুই ছিল না, আমি আসলেই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না, আমার এর আগে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। তো 3রা জুলাই যখন আমরা 1 নাম্বার গেটে আন্দোলন করি, তখন আমি বলছিলাম যে যদি আমাকে কোনোভাবেই আন্দোলন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, প্রয়োজনে মানে পেট্রোল দিয়ে জ্বালায় নিজেকে শেষ করে দিব, কিন্তু আন্দোলন থেকে সরে দাঁড়াবো না। আমি আপনাদেরকে কথা দিলাম। মানে ওই প্রেক্ষাপটে আসলে আমাদের শিক্ষার্থীরা যেন আরো বেশি বেশি যুক্ত হয়, কেউ যেন ভয় না পায়, অন্তত একজনকে যেন ভরসা করতে পারে, ওই জায়গাটা থেকে এই বক্তব্যটা দেয়া। তারপরে 4 জুলাই আমরা আবার বিশ্ববিদ্যালয় 1 নাম্বার গেট অবরোধ করলাম, এবং সেদিন শিক্ষামন্ত্রী যে নওফেল ছিল, তো নওফেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে বলছে, এবং ছাত্রলীগ আমাদের অনেক ছেলেদেরকে টর্চার করছে, আমাকে আবার ডেকে নিয়ে গেছে। তো তারপর আমাকে বলা হয়েছে যে ক্যাম্পাসের জন্য আর কোনো আন্দোলন না হয়। তারপরে 5 জুলাই আমরা বিশ্ববিদ্যালয় থেকে শহরে মুভ করি। তো এটাও আমাদের জন্য একটা হার্ড ডিসিশন ছিল, কারণ ক্যাম্পাস থেকে আমাদের শহরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, শাটলে যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগে। তো এখান থেকে ক্যাম্পাস থেকে শহরে গিয়ে আন্দোলনটা কন্টিনিউ করা আমাদের জন্য মানে খুবই টাফ ছিল। তাও আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং আমাদের আরেকটা প্ল্যান ছিল যে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা কন্টিনিউ করি, তাহলে আমরা আসলে
চট্টগ্রাম শহরকে আমরা কানেক্ট করতে পারবো না, চট্টগ্রাম শহরের যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোকে আমরা কানেক্ট করতে পারবো না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় আন্দোলনটা মানে সীমাবদ্ধ থাকবে। তো আমরা 5 তারিখ 5 জুলাই শুক্রবার ছিল সেদিন, আমরা এর আগেতেই কোনো কিছু বলি নাই আসলে, মানে বললে কেউ যেতে চাইবে না। তো সেই জায়গা থেকে আমরা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েছি, শুক্রবারে জুমার পরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এবং 4টা পর্যন্ত 3:30 পর্যন্ত আমরা দেখি প্রায় 300-400 স্টুডেন্ট আসে শহীদ মিনারে। তখন আমরা শিক্ষার্থীদেরকে বলি যে আমরা আন্দোলনটা আসলে এরকম এরকম করতে চাচ্ছি, শহরে নিতে চাচ্ছি, তাহলে সবাই আমাদের সাথে যুক্ত হবে। তো সবাই রাজি হয় এবং ইনস্ট্যান্ট 4টার শাটলে করে আমরা শহরে চলে যাই। তো তারপর তো 11 জুলাই দেখেছেন আপনারা, এর মাঝখানে আরো অনেক কর্মসূচি হয়েছে, ঢাকার সাথে সমন্বয় করে আমরা প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়ন করেছি। তো 11 জুলাই আমরা চট্টগ্রামের বটতলী স্টেশন থেকে শুরু করি। তো সেদিন পুলিশ আমাদেরকে বলতেছিল যে কোনোভাবেই আপনারা রাজপথে রাস্তায় নামবেন না, আজকে আপনারা এখানে আসছেন স্টেশনে দাঁড়ায় থেকে বক্তব্য দিয়ে চলে যান। তো আমাদের বক্তব্য ছিল যে আজকে যেভাবেই হোক আমরা রাস্তায় নামবো। তো সেদিন ফোর্সের সংখ্যাটা অনেক বেশি ছিল এবং এর আগের দিন 10 জুলাই আমাদের বাংলা ব্লকেড কর্মসূচি ছিল সারাদিন, যার কারণে আমাদের শিক্ষার্থী সংখ্যাটা সেদিন কম ছিল, মানে 200-250 হবে। তো আমরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে আমরা রাস্তায় নামবো, যদি আমাদেরকে গুলিও চালায় আমরা রাস্তায় আজকে নামবো। তো এর মধ্যে শুনলাম কুমিল্লায় গুলি চালানো হয়েছে 11 জুলাই প্রথমেই কুমিল্লায় গুলি চলে। তো আমরা সেটা শোনার পরে আমাদের শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয় এবং আমরা রাস্তায় নামে পুলিশের ব্যারিকেড ভেঙে নামার পরে আমরা টাইগার পাস মোড় পর্যন্ত যাই। 1 কিলোমিটার হবে বটতলী স্টেশন থেকে। যাওয়ার পরে সেখানে পুলিশের ব্যারিকেড দিয়েছে এবং সেখানে পুলিশের সংখ্যাই মনে হয় 500 ছিল বা এরও অধিক ছিল, মানে শিক্ষার্থীদের সংখ্যার থেকে পুলিশের সংখ্যাটা বেশি ছিল। তো আমাদেরকে আটকায় ফেলছে এবং আমার ওইখানকার যে অফিসার ছিল তার সাথে তর্কাতর্কি হচ্ছিল, মানে উনি বলতেছিল যে আমরা তো আপনাদের মেসেজ গুলা দিচ্ছি। আমি বললাম যে আপনি যদি আমাদের পক্ষে থাকেন, উনি বলতেছে যে আমিও আপনাদের পক্ষে। আন্দোলনের সময়টাতে এমনও দেখা গেছে যে ছাত্রলীগের ছেলেরা পুলিশের ড্রেস পরে ছিল আন্দোলনে, অনেকেই ছিল আসলে যারা হামলা চালিয়েছে যারা তারা মানে পুলিশ প্লাস আওয়ামী লীগ দুইটা একই ছিল। দুইজনেই হামলা চালিয়েছে, কেউ কোন পুলিশ সিভিলে, আবার ছাত্রলীগ পুলিশের রূপে। তো এটা হয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যদি আমাদের পক্ষে হন তাহলে আমাদেরকে আন্দোলনটা করতে দেন, আমাদেরকে ছেড়ে দেন, আর নয়তো আপনি তো আমাদের পক্ষে না। তো আমরা তর্কাতর্কি করতেছি এবং এক পর্যায়ে পিছন থেকে সবাই ফোর্স করে আমরা ব্যারিকেড ভেঙে দিয়ে এবং ব্যারিকেড ভাঙার সাথে সাথে আমরা সবাই সবসময় একটা জিনিস মেনটেন করতাম, আমাদের সামনের সারিতে মেয়েদেরকে রাখতাম, যে মেয়েরা তো মায়ের জাতি, মানে কেউ টাচ করবে না, মারবে না। ছেলেদেরকে তো টাচ করবে, মারতে পারবে, লাঠি চার্জ করতে পারবে, কিন্তু একটা মেয়ে যখন সামনে থাকবে তাহলে হয়তো বা মারবে না। তো সেই জায়গা থেকে আমরা মেয়েদেরকে সামনে রাখতাম। তো সেদিন আমাদের যে মেয়েরা সামনে ছিল, আমাদের বোনেরা, তাদেরকেও পুলিশে বেধড়ক মেরেছে আর কি, আমরা দেখেছি এটা। তো মানে যতজন মেয়ে ছিল সবাইকেই মারছে, আসলে একদম মানে বর্তা করে ফেলছে, একদম চতুর্দিক দিয়ে ধরে, নারী পুলিশ না পুরুষ পুলিশে মারছে। তো মানে জিনিসটা আমাদেরকে খুব মানে খারাপ লেগেছে আর কি। আমরা 30-40 জন আমরা দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে চলে যাই, তখন আমরা টাইগার পাস থেকে 2 নম্বরের দিকে মুভ করি। তো 200 থেকে সংখ্যাটা 30-40-এ চলে আসছে, আর অনেকে আহত হয়ে গেছে। আমাদের যে রিক্সাটা ছিল সেই রিক্সাটা ভেঙে ফেলছে, মাইক ভেঙে ফেলছে। তো আমরা দৌড়াইতে দৌড়াইতে মিছিল করতে করতে আমরা সামনের দিকে যাচ্ছি এবং আমি লাইভ করতেছিলাম এবং সাংবাদিকরাও ছিল আমাদের সামনে। তো 2 নম্বর গেট পর্যন্ত যখন গেলাম তখন দেখলাম যে আমাদের পিছন থেকেও পুলিশে ধাওয়া করতেছে, আবার সামনে থেকেও পুলিশে ধাওয়া করতেছে, মানে আমরা হ্যাঁ তা তো আছেই, আবার আমরা মাঝখানে পড়ে গেছি। তো সামনে আমাদের পুলিশ, পিছনেও পুলিশ, বাম দিকে আমাদের একটা রাস্তা আছে, মানে 2 নম্বর গেট এটা আর কি। তো যখন 2 দিক থেকে অ্যাটাক করছে তখন আমাদের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেছে যারাই ছিল। তো সবাই দৌড়াচ্ছে, মানে আমিও স্বাভাবিকভাবে দৌড়াচ্ছি এবং এটা 11 জুলাই। তো আমি সবাইকে ডাকতেছিলাম পিছন থেকে যে ভাই যায়েন না, দাঁড়ান, দেখি কি করে, মারবি তো মারো। তো তখন তো আসলে এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের সংখ্যাটা কম ছিল, পুলিশের সাথে পিস্তল ছিল, তারপর মানে লাঠি ছিল, আবার ছাত্রলীগও তাদের সাথে ছিল, আমাদের সংখ্যা কম। তো সবাই দৌড়াচ্ছে, দেখলাম যে পিছনে আর কেউ নেই, মানে আমি আস্তে আস্তে দৌড়াচ্ছি এবং পিছনের মানুষটা আমি। তখন আমার মানে ফিল হইতেছিল যে আমরা যদি আজকে চট্টগ্রামের রাজপথ থেকে চলে যাই তাহলে হয়তো বা চট্টগ্রামের রাজপথে আমরা নামতে পারবো না,
কারণ মানুষের সেই ইয়াটা ভেঙে যাবে, যে একটা মানে ভরসা ছিল সেটা ভেঙে যাবে, সাহসটা হারায় যাবে, তারপরে রাস্তায় নামবে না কেউ। তো চট্টগ্রামের প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন ছিল। আমি সবকিছু বিবেচনা করলাম, এবং আমি যে 3 তারিখে কথা দিছিলাম যে প্রয়োজনে নিজের পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দিব, আমি রাজপথ থেকে যাবো না কখনো। তো আমি যদি চলে যাই তাহলে তো আমি প্রতারণা করতেছি, আমি তো আমার কথাটা রাখতে পারতেছি না, আমি তো কথা দিয়েছিলাম সবাইকে। তো এই কিছু জিনিস আমাকে খুব ভাবাচ্ছিল আর কি। তো আমি ভাবলাম যে আমি যদি দাঁড়াই, আমার একজনের জন্য যদি আবার আন্দোলনটা নতুন করে মোড় নেয়, তো এটা মানে আমি নিজে কোরবানি দিয়ে দিব। তো আমি দাঁড়ালাম, এবং চোখ বন্ধ করে আম্মা আব্বার কথা মনে পড়তেছিল। মনে হচ্ছিল যে আমি হয়তো আর আমার আব্বা আম্মারে পাবো না, আর দেখতে পারবো না, আর কথা বলতে পারবো না। আমার আব্বা আম্মার সাথে আমার ফোনে প্রতিদিনই প্রায় 3-4 বার, 5 বার, 10 বার কথা হতো। আমার বোনদের কথা মনে পড়তেছিল, কিন্তু একটা ভাই, আমার আর কোনো ভাই নাই। আমার বোনেদেরকে কে দেখবে? তো এগুলা মনে পড়তেছিল, আর ইন্না লিল্লাহি পড়তেছি আমি। আর ভাবতেছিলাম যে আমার ফ্যামিলিটাকে যেন কেউ না কেউ দেখে রাখে।